এই দুর্নীতি করিয়েছে মমতা ব্যানার্জি, এবং শুধুমাত্র সেটিং করার জন্য, বিজেপির সাথে তৃণমূলের সেটিংয়ের জন্য মমতা ব্যানার্জি জেলের বাইরে। যে গরিব খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা এই স্বপ্ন দেখে যে আমার সন্তানটি সঠিক শিক্ষকের কাছে, যোগ্য শিক্ষকের কাছে পাঠ নিয়ে আগামী দিনে কেউ ডাক্তার হবে, কেউ বিচারপতি হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আইএস অফিসার হবে, কেউ WBCS অফিসার হবে। মমতা ব্যানার্জি একেবারে অঙ্কুরে সেই স্বপ্ন বিনাশ করার জন্য, শুধুমাত্র কিছু টাকার লোভে তাদেরকে বাধ্য করেছে এই স্বপ্নগুলোকে ভঙ্গ করতে। এবং এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না। ফলে কোভিডকে ব্যবহার করে স্কুলগুলো বন্ধ ছিল, ফলে একদম পিছনের র্যাঙ্কের ব্যক্তি বা ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দিল, যেহেতু স্কুল চলছিল না, ফলে জানা যাচ্ছিল না। বা 2 নম্বর ব্যক্তিকে দেওয়ার জায়গায় যার লিস্টে কোনো নাম নেই, সেই তথ্য পেলেন কী করে? এই 3টে হার্ড ডিস্ক উদ্ধার করতে পারলো। সেই সিবিআই 3টে যে হার্ড ডিস্ক উদ্ধার করতে পারলো, সেখান থেকে একটা ভয়ঙ্কর তথ্য বেরিয়ে যে তৃণমূল কংগ্রেস বা এই যে বর্তমানে যে শাসক দল, তারা যখন যা টাকা পেয়েছে সেইভাবে দুর্নীতি করে তাকে চাকরি দিয়েছে। আজকে এসএসসি গিয়ে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে বলছে যে আমরা 5,485 জনকে ইললিগালি অ্যাপয়েন্ট করেছি, আমাদের তার রেকমেন্ডেশন দিয়েছি। তার উপর ভিত্তি করে এক মুহূর্তের জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যূনতম লজ্জাবোধ থাকে, এক মুহূর্তের জন্য ক্ষমতায় থাকা উচিত না। সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সেই রায়ের দিকে তাকিয়েছিল সকলেই। তার কারণ হচ্ছে, যেটা সবথেকে বড় প্রশ্ন, সেই 26,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। এবং যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা সত্যিই কি তৈরি করতে পারবে রাজ্য, না পুরো প্যানেলটা বাদ চলে যাবে? আপনি তো এই মামলায় আইনজীবী ছিলেন, কি বলবেন? দেখুন, আমি প্রথমেই বলি, এই যে মামলাটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে এই যোগ্য এবং অযোগ্য এই বিষয়গুলো এলো, এটা বুঝে নেওয়া প্রয়োজন। দেখুন, এই প্রথম যখন মামলা করতে যাই, তখন ওই 1-2 করে মামলা করেছি। প্রথমে মামলা করলাম যে এই দেখুন আমার র্যাঙ্ক এত, আমার পরের র্যাঙ্কের ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে। আমরা কি করে তথ্য জানলাম? সেই সময় যেহেতু কোভিড চলছিল 2020 সালে, ফলে কোভিডকে ব্যবহার করে স্কুলগুলো বন্ধ ছিল, ফলে একদম পিছনের র্যাঙ্কের ব্যক্তি বা ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দিল, যেহেতু স্কুল চলছিল না, ফলে জানা যাচ্ছিল না। পরবর্তীতে যখন আস্তে আস্তে জানা যায় তথ্যগুলো, তখন তারও RTI করলে স্কুল সার্ভিস কমিশন তার জবাব দিচ্ছিল না। তখন স্কুলগুলোর কাছে RTI করে, DI অফিসে RTI করে সমস্ত তথ্যগুলোকে জোগাড় করে আস্তে আস্তে একটার পর একটা মামলা করি। এবং সেই মামলার ফলে একটার পর একটা SSC এফিডেভিট দেন। প্রথম মামলা ক্ষেত্রে আপনারা জানেন নিশ্চিতভাবে, আমি বহুবার বলেছি যে প্রথম মামলা ইভেন ওই আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল যেহেতু প্রথম মামলা ইভেন গ্রহণও করতে চাইনি আদালত। দাদা, তখন আমি বলেছিলাম যে দেখুন, কেন এই মামলাটি গ্রহণ করতে হবে, তার কারণ আমার নলেজে কবে এসছে সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। আমি তথ্যটা জেনেছি এই সময়, আমি তো আগে তো আর তথ্য না নিয়ে তো আমি আদালতে এলে তো আপনি রিট পিটিশন ডিসমিসড হবে। ফলে এই তথ্যের উপর ভিত্তি করে আমি রিট পিটিশন দায়ের করেছি, এবং এই তথ্যটি আমি যেদিন পেয়েছি তার 1 সপ্তাহের মধ্যেই আমি রিট পিটিশন দায়ের করেছি। তারপর একটার পর একটা এইভাবে একটার পর একটা বঞ্চিত চাকরি প্রার্থীদের মামলা হয়, এবং একটার পর একটা রিপোর্ট ফাইল করতে বলে স্কুল সার্ভিস কমিশন একটার পর একটা মিস্টেক, ইনঅ্যাডভার্টেন্ট এরর এই সমস্ত শব্দবন্ধ ব্যবহার করে তারা রিপোর্ট দাখিল করে। তখন আমি এক সময় একটি মামলায় সমস্ত এই মিস্টেক, ইনঅ্যাডভার্টেন্ট এরর এই সবগুলো একসঙ্গে পুঞ্জীভূত করে আমি বলি, দেখুন মাইলর্ড, এই মিস্টেক বা ইনঅ্যাডভার্টেন্ট এরর কতগুলো ক্ষেত্রে হয়, প্রতিটি ক্ষেত্রে একই জিনিস। আচ্ছা বলুন তো, যখন কাউন্সিলিং করে মিস্টেক কাকে বলে? 2 নম্বর ব্যক্তিকে দেওয়া যায়, 3 নম্বর ব্যক্তিকে দিয়ে দিলেন, কিন্তু 2 নম্বরকে দেওয়ার জায়গায় 164 নম্বর ব্যক্তিকে দিলেন, এটা আর কি মিস্টেক? বা 2 নম্বর ব্যক্তিকে দেওয়ার জায়গায় যার লিস্টে কোনো নাম নেই, সেই তথ্য পেলেন কী করে? যে কাউন্সিলিং করাচ্ছে সে তথ্য পেল কী করে? তাহলে এখানে তো বেসিক্যালি মিস্টেক নয়, এটা আনইনটেনশনাল নয়, এটা ইনটেনশনাল। তার উপর ভিত্তি করে একটার পর একটা যখন প্রায় 25টা মতো আমি ইনস্ট্যান্স দিলাম, গ্রুপ C-D এর ক্ষেত্রে অনেক ইনস্ট্যান্স দিলাম, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি পেয়েছে। একটার পর একটা সিবিআই তদন্তের নির্দেশ হয়, আপনারা সবাই সে সমস্ত জানেন। সেই শেতাবুদ্দিন থেকে শুরু করে লক্ষ্মী টুঙ্গা, একাধিক মামলায় নাসরিন খাতুন, আব্দুল গনি আনসারি, যেখানে সেখানে অনেক কিছু হয়। সে ডাক্তার ডাকা থেকে শুরু করে এই পার্থ চ্যাটার্জির জেল যাত্রা, সব কিছুই আপনারা জানেন। ইন দ্য মিন হোয়াইল কী হলো, সিবিআই এই 3টে হার্ড ডিস্ক উদ্ধার করতে পারলো। সেই সিবিআই 3টে যে হার্ড ডিস্ক উদ্ধার করতে পারলো, সেখান থেকে একটা ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এলো।
সেটা কি না, সাদা খাতায় শিক্ষকতা পেয়েছে। আসলে আপনাকে বুঝতে হবে এই সাদা খাতার শিক্ষকতা পেয়েছে, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল শিক্ষকতা পেয়েছে, র্যাঙ্ক জাম্প করে শিক্ষকতা পেয়েছে, বা নন লিস্টেড ক্যান্ডিডেট শিক্ষকতা পেয়েছে, বিষয়টাকে এইভাবে দেখলে হবে না। বিষয়টাকে এইভাবে দেখুন যে তৃণমূল কংগ্রেস বা এই যে বর্তমানে যে শাসক দল, তারা যখন যা টাকা পেয়েছে সেইভাবে দুর্নীতি করে তাকে চাকরি দিয়েছে। যখন রিটেন এক্সামিনেশন হয়, তারপরে ধরেন যারা টাকা দিয়েছে তাদের ওই কী করেছে, ওই ওএমআর শিটে ম্যানিপুলেশন করে চাকরি দিয়েছে। যখন ধরুন লিস্ট বেরিয়ে গেছে, লিস্টের শেষের দিকে, অথচ টাকা দিল তৃণমূলকে বা তৃণমূলের নেতা নেত্রীকে বা এই শাসক দলের ওই ছড়িয়ে ছিটিয়ে থাকা ওই দালালগুলোকে, যারা পরবর্তীতে টাকা পৌঁছে দিয়েছে, তাদের কাছে যখন ওই ধরুন আফটার লিস্ট টাকা দিয়েছে, তখন র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়েছে। যখন প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, টাকা দিয়েছে, তখন এক্সপায়ারি প্যানেলে চাকরি দিয়েছে। যে নন লিস্টেড সে টাকা দিয়েছে, তাকে নন লিস্টেড হিসেবে চাকরি দিয়েছে। অর্থাৎ তখন সুযোগ ছিল না রিটেনের নাম্বার বাড়ানো, কারণ অলরেডি লিস্ট যেহেতু পাবলিশড। মানে আসল মূল ফান্ডাটি হচ্ছে যে যখন টাকা দিয়েছে তাকে তখন চাকরি দিয়েছে। আচ্ছা বলুন তো, গতকাল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তো এসএসসি প্যারা 6 এবং 7 তাদের রিটার্ন স্টেটমেন্টে দেখিয়ে বলল কত, 5485 জন ইললিগাল অ্যাপয়েন্টিজ রয়েছে। ভাবুন, যে এসএসসির উপর দায়িত্ব ন্যস্ত ছিল যে যারা কারা যোগ্য তাদের আইডেন্টিফাই করা, আজকে এসএসসি গিয়ে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে বলছে যে আমরা 5485 জনকে ইললিগালি অ্যাপয়েন্ট করেছি, আমাদের তার রেকমেন্ডেশন দিয়েছি। 1997-এ যে অ্যাক্ট, এসএসসি আজ সেই 98 সাল থেকে কোটা বামফ্রন্ট আমলে এসএসসির নিয়োগ হলো। কোনোদিন তো সেই এসএসসিকে কোনোদিন বলতে হয়নি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে আদালত সর্বোচ্চ ন্যায়ালয়ে দাঁড়িয়ে আমরা 5485 জনকে ইললিগালি অ্যাপয়েন্ট করেছি। মমতা ব্যানার্জির আমলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় বলতে হচ্ছে কেন? আমি মনে করি গতকাল যে তথ্য এসএসসি দিয়েছে, যে তথ্য বোর্ড দিয়েছে, যে তথ্য রাজ্য সরকারও ইভেন দিয়েছে, তার উপর ভিত্তি করে এক মুহূর্তের জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যূনতম লজ্জাবোধ থাকে, এক মুহূর্তের জন্য ক্ষমতায় থাকা উচিত না। এসএসসি বলছে 5485 জনকে আমরা ইললিগালি অ্যাপয়েন্ট করেছি। রাজ্য সরকার বলছে হ্যাঁ, আমাদের এর তথ্যের পিছনে ডাউট করার কোনো কারণই নেই। রাজ্য সরকার মানে মমতার সরকার। মানে ভাবুন, সরকার চলছে, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ রয়েছে, থানা, পাড়ায় পাড়ায় থানা রয়েছে, ওই যে সল্টলেকে যেখানে এসএসসি অফিস, সেখানে বিধাননগর পুলিশ কমিশনারেট রয়েছে। ফিরদৌস শামীম যে কথা জানে, ফিরদৌস শামীম মামলা করার পরে যে তথ্য উঠে আসে, ফিরদৌস শামীম মামলা করার পরে এতজন আইডেন্টিফাই, মমতা ব্যানার্জি কী করছিল, মমতা ব্যানার্জি পুলিশ কী করছিল, আইবি কী করছিল? ইমিডিয়েট পদত্যাগ করুন যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে। আসলে কেন জানবেন 5485? আমি ধরে নিলাম তর্কের খাতিরে ওই তথ্য, যদি ওই তথ্য ভুল, কারণ কালকে যে দুটো সংস্থা এসএসসি এবং বোর্ড যা তথ্য দিয়েছে, দুটো তথ্যের গরমিল রয়েছে। আমি যে তর্কের খাতিরে ওই তথ্যটাও ঠিক ধরে নিই, ইন্টু 20 লাখ কোথায় পৌঁছেছে, কোন ঘাটে, কোন কালির ঘাটে, কত কাটমানি, কত শতাংশ কাটমানি হিসাবে পেয়েছেন, কতটা ভারতবর্ষে আছে, কতটা সিঙ্গাপুরে আছে, কতটা দুবাইতে আছে। সমস্ত তথ্য দিতে হবে। কেন এত পুলিশ, এত লোক, এত লস্কর, কেউ জানতে পারলো না? শাসক দল বলেন আমরা এত ভোট পেয়েছি। আচ্ছা, আপনারা এত ভোট পেলেন, আপনাদের এত সমর্থক, কেউ একবার বলল না যে দিদি এখানে 2 নম্বরই নিয়োগ হচ্ছে, তুমি সরকারে, তোমার দুর্নাম হয়ে যাবে, তোমার দলের নেতারা পাড়ায় পাড়ায় টাকা তুলছে, যোগ্য ব্যক্তিরা ডিপ্রাইভড হচ্ছে, ডিম বেচা মানুষটি, রিক্সা চালানো মানুষটি, তার ছেলেমেয়েরা সাদা খাতার মাস্টারের কাছে পড়তে বাধ্য হচ্ছে। একবার মমতা ব্যানার্জিকে কেউ বললো না? না দলের লোক বললো, না পুলিশ বললো, না সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক বললো, না এডুকেশন ডিপার্টমেন্টের লোক বললো, কেউ বললো না? মমতা ব্যানার্জি কিচ্ছু জানলো না? কিসের শাসক দল? কি জল চালাও, কি সরকার চালাও? লজ্জা থাকলে
পদত্যাগ করো এবং বাড়িতে কাউকে মুখ দেখিও না। যে ন্যূনতম লজ্জাবোধ থাকে, কাউকে মুখ দেখে না। যে তথ্য ফিরদৌস শামীম জানে সেই তথ্য মমতা ব্যানার্জি জানে না। যে এত বড় দল চালায়, এত বড় সরকার চালায়, আসলে জানে না, না জানতে চায় না। কাটমানির ভাগ। কারণ আমি আবারও বলছি, এই দুর্নীতি করিয়েছে মমতা ব্যানার্জি, এবং শুধুমাত্র সেটিং করার জন্য, বিজেপির সাথে তৃণমূলের সেটিংয়ের জন্য মমতা ব্যানার্জি জেলের বাইরে। এই যে বলছেন না, আপনি জিজ্ঞাসা করলেন কি হবে, এট ইজ সেটেল প্রিন্সিপাল অফ ল। যদি সেগ্রিগেশন নট পসিবল হয়, তাহলে গোটা মেরিট লিস্ট বাতিল হয়। এটাই আইন। আমি বলছি দুভাবে সম্ভব এই সেগ্রিগেশন। এক, যদি এসএসসি বোর্ড এবং রাজ্য সরকার সঠিক তথ্য দেয়, তাহলে সেই সেগ্রিগেশন সম্ভব। দ্বিতীয়, যদি মমতা ব্যানার্জি বলে দেয় যে এর কাছ থেকে টাকা তোলা হয়েছে, এই 15,000 লোকের কাছ থেকে টাকা তোলা হয়েছে, তার মানে তারা টেন্টেড, বাদ বাকিরা বেঁচে যাবে যারা নন টেন্টেড বা আনটেন্টেড। একমাত্র উপায়, সব থেকে সঠিক তথ্য দিতে পারবেন মমতা ব্যানার্জি নিজে, যিনি বলতে পারবেন এই ব্যক্তিদের কাছ থেকে আমার পার্থ তুলেছে 2,000 লোকের কাছ থেকে, আমার অমক তুলেছে এই 2,000 কাছ থেকে, সেখান থেকে আমি এত কাটমানি নিয়েছি। এই তথ্য দিয়ে দেয়, সবটাই ঠিক হয়ে যাবে। এটা একমাত্র মমতা ব্যানার্জি পারবে, আর কেউ পারবে না। এই তথ্য মমতা ব্যানার্জির 14 তলা থেকে লম্বা করে টাঙিয়ে দিতে হবে যে এই ব্যক্তিরা এই ব্যক্তিদের কাছ থেকে টাকা তুলেছে, এরা হচ্ছে 2 নম্বরই। আরেকটা প্রশ্ন, সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল, এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, এর থেকে নির্লজ্জতার কিছু হতে পারে না। ওরাই বলছে যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে এই রিট পিটিশন দায়ের হয়েছিল, তাই রিট পিটিশন মেনটেন, মানে রিট পিটিশন, ভাগ্যিস রিট পিটিশন দায়ের হয়েছিল, তাই আজকে জানা যাচ্ছে, ভাগ্যিস মামলা করেছিলাম। যদি না হতো বুঝতে পারছেন, এদের কাছ থেকে ওই গ্রামের খেটে খাওয়া গরিব মানুষগুলো এদের কাছ থেকে পাট নিত। মমতা ব্যানার্জি এটা বাধ্য করিয়েছিল। আমি নিজে ভাবি যে ভাগ্যিস সেই ছেলেমেয়েরা মামলা করতে এসেছিল, নাহলে মানে ভাবুন তো, আগামী 30 বছরের জন্য এরা শিক্ষকতা করতো, গ্রামের ওই গরিব খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা এদের কাছ থেকে পাঠ নিত। যে গরিব খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা এই স্বপ্ন দেখে যে আমার সন্তানটি সঠিক শিক্ষকের কাছে, যোগ্য শিক্ষকের কাছে পাঠ নিয়ে আগামী দিনে কেউ ডাক্তার হবে, কেউ বিচারপতি হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আইএস অফিসার হবে, কেউ WBCS অফিসার হবে। মমতা ব্যানার্জি একেবারে অঙ্কুরে সেই স্বপ্ন বিনাশ করার জন্য, শুধুমাত্র কিছু টাকার লোভে তাদেরকে বাধ্য করেছে এই স্বপ্নগুলোকে ভঙ্গ করতে। এবং এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না, যদি কেউ পাপ পুণ্যে বিশ্বাস করেন। যে মমতা ব্যানার্জি, আমি মনে করি মমতা ব্যানার্জির শাসনকালে সব থেকে কালো অধ্যায় হচ্ছে এটা, যে শিক্ষার মতো এরকম একটা বিষয়কে এইভাবে দুর্নীতির জালে জড়িয়ে নিয়ে শুধুমাত্র পয়সা ইনকাম হবে বলে এইভাবে দুর্নীতি করেছেন। পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ খেটে খাওয়া গরিব বাড়ির ছেলেকে তাদের স্বপ্ন অঙ্কুরে বিনাশ করেছেন এই মমতা ব্যানার্জি। ওএমআর সিট নিয়ে প্রশ্ন উঠছে, এবং সিবিআই এর হার্ড ডিস্কের যে তথ্য, সেটা নিয়েও একটা বৈপরীত্য তৈরি হচ্ছে, কি বলবেন আপনি? আমি প্রথম বলবো যে রাজ্য সরকার বলুক যে সিবিআই এর এই হার্ড ডিস্কের তথ্য ঠিক না, মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন। আমি বলবো টেন্টেড ক্যান্ডিডেট যারা, তারা তো বলবে এটা ঠিক নয়, কিন্তু যারা আনটেন্টেড ক্যান্ডিডেট, যারা নিজেদের বলছেন আমরা যোগ্য, এই ওএমআর শিট তো ওয়েবসাইটে 9-10 ক্ষেত্রে ওয়েবসাইটে আপলোড হয়েছিল, আপনারা নিজেরা দেখেছেন, নিজেদের সিগনেচার। আপনাদের দেখে মনে হয়েছে? আমি ধরুন একটা পেপারে একটা সিগনেচার করলাম, এই পেপারে আমি একটা সিগনেচার করলাম, সেই সিগনেচারের আমি মোবাইলের ছবি তুললাম। আচ্ছা, সেই ছবিটা দেখে আমি বলতে পারবো না এটা আমার সিগনেচার নাকি অন্য কারোর সিগনেচার? যে ওএমআর শিটগুলো ওই যে এসএসসির নিজের ওয়েবসাইটে সিবিআইয়ের উদ্ধার হওয়ার পরে আপলোড করেছিল আদালতের নির্দেশে, আপনারা যারা নিজেদের আনটেন্টেড বলছেন, তারা বলতে পারছেন না কেন উদ্দাক্ত কণ্ঠে, কেন যে ওটা আমার ওএমআর শিট? যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তারা তো বলবে ওটা আমার নয়, বাঁচার জন্য বলবে। দয়া করে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন,
আপনারা যারা নিজেদের আনটেন্টেড বলছেন যে আমাদের এই যে ওএমআর শিট যেগুলো আপলোড হয়েছে, আমরা তো দেখছি আমাদের সিগনেচার রয়েছে, ইনভিজিলেটরের সিগনেচার রয়েছে, সাবজেক্ট কোড রাখা রয়েছে। আমরা যে ধরুন 53টা গোল করেছে, সে দেখছি 53টাই গোল আছে। বলুন না একদিন গিয়ে যে আমাদেরটা ঠিক, উদ্দাক্ত কণ্ঠে বলুন। মামলা চলছে, আমি বেশি কথা বলবো না। নিশ্চিতভাবে আমি একটি পক্ষের আইনজীবী, কিন্তু নিশ্চিতভাবেই আমি একটা পক্ষের আইনজীবী, যেহেতু যারা বঞ্চিত। আমরা বলছি সিবিআইয়ের উদ্ধার করা ওই প্রতিটি ওএমআর শিট সঠিক। যারা আনটেন্টেড তারাও বুঝতে পারছেন, কিন্তু তারা বলতে পারছেন না। কেন বলছেন না? বড় বিপদ ডাকছেন। কেন উদ্দাক্ত কণ্ঠে বলতে পারছেন না? আমি সারা দিন কিন্তু, আপনারা সকলেই দেখেছেন নিশ্চিতভাবেই, আমি সারাদিন কিন্তু আমার কানে আসেনি এই শব্দবন্ধটি যে ইয়েস, ওই এসএসসির ওয়েবসাইটে আপলোড করা ওএমআর শিটটি আমার। যারা নিজেদের আনটেন্টেড বলছেন, প্রশ্ন থাকলো, বাকি অংশ পরে বলবো। আমি কিন্তু সারাদিনে শুনিনি, বাকি অংশটি পরে বলবো। না বলেন, বড় ক্ষতির সম্মুখীন হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, যারা টেন্টেড তারা তো বলবেন না, মমতা ব্যানার্জি বলবেন না। তার কারণ ওদের কাছ থেকে তো টাকা নেওয়া হয়েছে। যারা টাকা দিয়েছে তারা বলবে সিবিআইয়ের উদ্ধার করা ওই ওএমআর শিটগুলো আমার নয়। কিন্তু যারা টাকা দেননি তারা কেন বলতে পারছেন না? টাকা দেওয়ার দলে ঢুকে যাচ্ছেন কেন? কি ইন্টারেস্ট? এখনো ভাবছেন যে ওদিকে থেকে নাইয়া পার করে নেব? হবে না। আমি বলছি হবে না। বিপদ ডাকছেন, বড় বিপদ ডাকছেন। সত্যকে সত্য বলুন। বড় বিপদ ডাকছেন, সত্যকে সত্য বলুন যে ইয়েস, এই ওএমআর শিট আমার। চাই যে ওএমআর শিট সিবিআই উদ্ধার করেছে সেটা আমার। আমি তো বলছি আমার মক্কেলের, সেতাব বলছে আমার, লক্ষ্মী টুঙ্গা বলছে আমার প্রতিটি মক্কেল বলছে আমার। বলছে না কারা? যারা টেন্টেড, যারা ফাঁকা খাতা দিয়ে জমা দিয়ে চাকরি পেয়েছে তারা বলছে না ওই ওএমআর আমার না। তাহলে যারা আনটেন্টেড তারা বলছেন না কেন? যারা প্রকৃত দেখছেন যে হ্যাঁ, তাহলে বলছেন না কেন? আমি তো বলা শুনতে পেলাম না। বড় বিপদ ডাকছেন। 7ই জানুয়ারির দিকে তাকিয়ে আছেন সবাই, এবং সেদিনকে আপনাদের বলার পালা। আমাদের বলার যা পালা আমরা নিশ্চিতভাবেই বলবো। দেখুন, সুপার নিউমেরিক নিয়ে আপনারা বললেন, এই যে রাজ্য সরকার, ভাবুন, আপনারা বলছেন যে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল ইট পিটিশন দেয়। আচ্ছা, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল কী করে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করলেন? তাও আবার ইললিগালিটি হয়েছে এটা কগনিজেন্স নেওয়ার পরে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে। এবং এসএসসি এফিডেভিট দিয়ে বলছে আদালতে অ্যাপ্লিকেশন করে যে এই সুপার নিউমেরিক পোস্ট ব্যবহৃত দুটো কাজ। এক, অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য, আর যারা রয়েছে তারপরে তাদের চাকরি দেওয়ার জন্য। কেন অযোগ্যদের চাকরি বাঁচাতে হবে? কেন সাদা খাতার মাস্টারদের চাকরি মমতা ব্যানার্জিকে বাঁচাতে হবে কেন? কোন দায় থেকে? অযোগ্যদের চাকরি, আজও বলছি, অযোগ্যদের চাকরি বাঁচাতে গেলে নৌকায় ফুটো হলে গোটা নৌকা ডুববে। ফুটো হতে দিয়েন না। আজও বলছি, নিজের তথ্য যেটা সত্য সেটাকে সত্য বলুন। যদি দেখেন হ্যাঁ আপনার ওএমআর শিটে আপনার সিগনেচার রয়েছে, আপনি যতগুলোই দাগ দিয়েছিলেন সব রয়েছে, সত্য বলুন, উদ্দাক্ত কণ্ঠে বলুন, না হলে বড় বিপদ ডাকবেন। আমি